আজ 5ই অক্টোবর শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। রাজ্যকে 24 ঘন্টার সময় দাবি পূরণ না হলে আমরণ অনশন করবেন জুনিয়র চিকিৎসকরা। বস্ত্রনীতে কিশোরের মৃত্যুতে দুঃখ প্রকাশ মেয়র ফেরহাদের। সুব্রতদার মতো মানুষ গেলে আর ফিরে আসেন না, স্মৃতি মেদুর মমতা। সরকারের সমালোচনা করলেই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের। পুজোর মুখে আতঙ্কিত হিন্দুরা, সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার্তা ভারতের। সিগন্যাল সমস্যায় ফের মেট্রো বিভ্রাট, পুজোর মুখে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন শুনুন বিস্তারিত খবর। কর্মবিরতি প্রত্যাহার করলেও আন্দোলন থেকে সরে আসছেন না জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার সন্ধ্যায় তারা রাজ্য সরকারকে 24 ঘন্টার সময় দিলেন। স্পষ্ট ঘোষণা করে দিলেন নিরাপত্তা সুনিশ্চিত করা থেকে শুরু করে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে অপসারণের মতো যে 10টি দাবিকে সামনে রেখে তাদের আন্দোলন শুরু হয়েছিল তা আগামী 24 ঘন্টার মধ্যে পূরণ না হলে আমরণ অনশন করবেন। তবে কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিচ্ছেন বলেও তারা জানালেন। 10 দফা দাবির সামনে রেখে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। রোগীর স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন তারা। আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, আমাদের এই অবস্থান মঞ্চে একটি ঘড়ি থাকবে, প্রতিটি সেকেন্ড মিনিটের হিসেব হবে। 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে অনশন শুরু করব, নিজেদের জীবন বাজি রাখব। অন্যদিকে জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার বলেন, আমরা কর্মবিরতির পক্ষে নই, আমরা পরিষেবা দিতে চাই, কিন্তু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রোগীর মধ্যে একটা বিরোধ তৈরি করার চেষ্টা চলছে রাজ্য সরকারের তরফে। আমাদেরকে গণশত্রু বানিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। সেই কারণেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছি। তবে দাবি মানা না হলে আমরণ অনশনে যাব। বারবার বেশ কিছু মুখ এসে বলছে আমরা ছুটি কাটানোর জন্য কর্মবিরতি করছি, কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কাজ করব, তার পাশাপাশি অভয়ার ন্যায় বিচারের জন্য রাস্তায় থাকব। দেবাশিসের কথায় উঠে আসে সাগর দত্ত হাসপাতালে রোগীর মৃত্যুর প্রসঙ্গ। তিনি জানান, আইসিইউতে বেড ছিল না বলেই রোগীর প্রাণ যায়, তাও তারা চেষ্টা করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য বলেছে চিকিৎসকরা হাসপাতালে বেড দেয়নি। হাসপাতালে বেড দেওয়ার দায়িত্ব জুনিয়র চিকিৎসকদের নয়। দেবাশিসের অভিযোগ, এভাবেই তাদের গণশত্রু বানানোর চেষ্টা হচ্ছে। কিন্তু যারাই তিলোত্তমার বিচার চান তারা সবাই এক পক্ষ, অভয়া পক্ষ। পাশাপাশি আসে সুপ্রিম কোর্টের প্রসঙ্গ। সর্বোচ্চ আদালতের শুনানিতে রাজ্য সরকার জানিয়েছিলেন বিভিন্ন সরকারি হাসপাতালে 26% জায়গায় সিসিটিভি বসেছে, কিন্তু দেবাশিসের দাবি 6% জায়গাতেও সেই কাজ হয়নি। তার কটাক্ষ, আমাদের অবস্থান মঞ্চে 9 দিনের মধ্যে 30টি সিসিটিভি বসানো হয়েছিল, কিন্তু হাসপাতালে এত দিনেও সিসিটিভি বসতে পারল না সরকার। রাস্তার কাজে জেসিবির চাকায় চাপা পড়ে মৃত্যু হয় বাঁশদ্রোণীর এক কিশোরের। এলাকার কাউন্সিলরকে ঘটনাস্থলে দেখা না গেলেও প্রায় একদিন পর মুখ খুলল কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেন তিনি। পাশাপাশি পরিবারের সব ধরনের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বুধবার বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যু নিয়ে উত্তাল হয়ে যায় 113 নম্বর ওয়ার্ডের দীনেশনগর এলাকা। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারকে খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনার 1.5 দিন কেটে যাওয়ার পর কিশোরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মেয়র ফেরহাদ হাকিম। ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এদিন ফেরহাদ হাকিম জানান, কিশোরের মৃত্যুর ঘটনায় তার কাছে ভাষা নেই, তিনি মর্মাহত এবং দুঃখিত। তবে ঘটনা তদন্ত করে দেখা হবে বলেও জানালেন মেয়র। এই কাজের বরাত কোনো ঠিকাদার সংস্থাকে দেওয়া হয়েছে, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মেয়র। তবে এই সমস্ত অঞ্চলের অনুন্নয়নের জন্য বাম আমলকেই দুষেছেন তিনি। তার অভিযোগ, বাম বোর্ডের আমলে এই সমস্ত অঞ্চলে নিকাশি ব্যবস্থা করা হয়নি। পরে কেআইপির মাধ্যমে কাজ শুরু হয়েছে। যেহেতু নিকাশির কাজ চলছিল তাই রাস্তার কাজ করা হয়নি, কারণ সেই জায়গায় বড় বড় নিকাশি পাইপ লাগানোর কাজ চলছিল। মেয়রের আরও দাবি, কলকাতা পুর নিগম কেইআইপিকে বলেছিল যে তারা রাস্তা তৈরির টাকার জন্য কলকাতা পুর নিগমকে দিয়ে তারা রাস্তা করবে, কিন্তু কেএআইপির নিয়ম অনুযায়ী সেটা করা সম্ভব হয়নি। ফলে রাস্তার কাজ আটকে গিয়েছিল বলে মেয়র ফেরহাদ হাকিম জানান। তিনি এই ঘটনার পর স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যদি এই ধরনের কাজ কোথাও হয় তবে সহযোগীদের রাখতে হবে বাধ্যতামূলকভাবে, যাতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করতে গিয়ে স্মৃতি মেদুর হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরই একডালিয়া দুর্গাপুজোর উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী। এই পুজোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই এলাকার একডালিয়া
এভারগ্রিন সুব্রত মুখোপাধ্যায়ের পুজো নামেই পরিচিত। একডালিয়ার পুজো সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দাবাণী মুখোপাধ্যায়কে পাশে বসিয়ে স্মৃতিচারণা করলেন মমতা। তাকে বলতে শোনা গেল, সুব্রতদার মতো মানুষ গেলে আর ফিরে আসেন না। 2021 সালে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। এরপর থেকে যখনই একডালিয়া এভারগ্রিনে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, তার মুখে ফিরে এসেছে সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি। মুখ্যমন্ত্রীকে প্রয়াত মন্ত্রী ছোট বোনের মতোই স্নেহ করতেন বলেও শোনা গিয়েছে মমতার মুখে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আসার পিছনে বড় ভূমিকা ছিল সুব্রত মুখোপাধ্যায়ের। তাও সবসময় মমতা স্বীকার করেন। তাদের দাদা বোনের সম্পর্ক নিয়ে সব সুযোগ হলেই গল্প উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখানে আসলেই খারাপ লাগে, হৃদয় একটা দুঃখ অনুভব করি। সুব্রতদা নেই ভাবতে পারি না। ছোটবেলায় যখন ছাত্র রাজনীতি করতাম তখন রোজ নিয়ম করে সুব্রতদের বাড়িতে আসতাম সকাল 9টায়। বৌদি সব জানেন ছাত্র রাজনীতির সেই দিনগুলো আমি নিশ্চয়ই ভুলব না। খোলামেলা দিলখোলা মানুষ ছিলেন সুব্রতদা। এখন মজা করতে বলতেন, দুঃখের মধ্যেও হাসিয়ে দিতেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের মানুষগুলো একবার চলে গেলে আর ফিরে আসেন না। এদিন এই মঞ্চ থেকে বাংলাকে ধ্রুপদী ভাষা করা নিয়েও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় আমি খুশি যে বাংলাকে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 10 বছর ধরে লড়াই করেছি, আজ আমি খুশি। আমি গবেষণা করে দিয়েছিলাম, আমাদের গবেষণাপত্রকে অস্বীকার করে দিতে পারেনি। সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত নয়, কারণ তাদের লেখা বা প্রতিবেদনগুলি আদতে সরকারের সমালোচনা হিসেবে বিবেচিত হয়। শুক্রবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভার্টির বেঞ্চ বলেছে, গণতান্ত্রিক দেশগুলিতে নিজের মতামত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করা হয়। সংবিধানের 19(1)A অনুচ্ছেদের অধীনে সাংবাদিকদের অধিকার সুরক্ষিত। সুপ্রিম কোর্টের সাংবাদিক অভিষেক উপাধ্যায়ের দায়ের করা একটি আবেদনের শুনানি হয়। তিনি রাজ্যের প্রশাসন সম্পর্কে একটি সংবাদ প্রকাশ করার জেরে উত্তরপ্রদেশে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই FIR বাতিল করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলা শুনানিতে বিচারপতিরা বলেন, শুধুমাত্র একজন সাংবাদিকের লেখা সরকারের সমালোচনা হিসেবে বিবেচিত হওয়ার কারণে প্রতিবেদকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত নয়। উত্তরপ্রদেশের সরকারের কাছেও নোটিশ জারি করেছে আদালত। একই সঙ্গে আদালত বলেছে, এর মধ্যে আবেদনকারীর বলপূর্বক পদক্ষেপ নেওয়া যাবে না। বেঞ্চ তার নির্দেশ উল্লেখ করেছেন। আবেদনকারী একজন সাংবাদিক, তিনি রাজ্যের দায়িত্বশীল পদে নিযুক্ত অফিসারদের একটি রিপোর্ট প্রকাশ করেছেন। শীর্ষ আদালত 4 সপ্তাহ পর শুনানি ধার্য করেছে। আবেদনে অভিষেক উপাধ্যায় অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে FIRT রাজ্য প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা ছিল। তার কণ্ঠকে স্তব্ধ করার জন্য এবং হয়রানি বন্ধ করতে এই FIR বাতিল করা উচিত বলেও আদালতে আবেদন করেন তিনি। প্রসঙ্গত, ভারতীয় ন্যায় সংহিতা ধারা 353, 197, 356, 302 এবং তথ্য প্রযুক্তির অধীনের আওতায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উৎসবের মরশুমেও অশান্তি থামছে না বাংলাদেশে। নানা ঘটনা আক্রান্ত সংখ্যালঘুরা, যার জেরে দুর্গাপুজোর প্রাক্কালে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার হিন্দুরা। হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের সময় সে দেশে জঙ্গি হামলা থেকে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের হুমকি রয়েছে। আর এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নরমে গরমে হিন্দুদের সুরক্ষা নিয়ে বার্তা দিল কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বিবৃতি দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা বারবার বার্তা দিয়েছি। আমাদের প্রত্যাশা এই যে সব পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। দুর্গাপুজোর সময় কোনো রকমের কোনো প্রকার অপ্রীতি ঘটনাকর ঘটলে তা ভালো হবে না। পুজো সকলের জন্য শুভ হোক। আসলে এবছর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে পালিত হচ্ছে শারদোৎসব। মাস 2 আগে গণ অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এখন ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সক্রিয় জামাতের মতো কট্টরপন্থী সংগঠনগুলি। এই রাজনৈতিক পালাবদলের মধ্যে দুর্গাপুজো নিয়ে চিন্তার মেঘ জমেছে সে দেশে। হাসিনার দেশত্যাগের পর থেকে নানা প্রান্তে নিপীড়নের শিকার হচ্ছেন হিন্দুরা। অভিযোগ, নতুন সরকার সংখ্যালঘুদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। তাই মনে ভয় নিয়েই পুজোর প্রস্তুতি সারলেন বাংলাদেশের হিন্দুরা। ইতিমধ্যেই দুর্গাপুজো নিয়ে নানা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি দুর্গাপুজো উপলক্ষে দেশের দক্ষিণের জেলা খুলনার দাকব উপজেলার 5টি মন্দিরে 5 লক্ষ টাকা চাঁদা চেয়ে উড়োচিঠি পাঠানো হয় বলেও অভিযোগ। কিন্তু নির্বিঘ্নে উৎসব উদযাপনের আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার উৎসবের মরশুমে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বার্তা দিলেন। পুজোর মুখে ফের মেট্রো বিভ্রাট। ভোর সন্ধ্যাবেলায় সিগন্যালের সমস্যার জেরে দমদম দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলাচল আপাতত বন্ধ। সন্ধ্যা 6টা থেকে এই সমস্যা রয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর, যার জেরে বাকি স্টেশনগুলিতেও চলছে দেরি করে মেট্রো। দক্ষিণেশ্বর দমদম থেকে শুরু করে প্রতিটি স্টেশনে দাঁড়িয়েছিল মেট্রো। ঘড়িতে তখন সময় 5টা 55। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হলেও সন্ধ্যাবেলা অফিস ফেরত যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হন। মেট্রো সূত্রে খবর, সন্ধ্যার পর থেকে 7টা 19 থেকে ফের স্বাভাবিক হচ্ছে মেট্রো চলাচল।
চলাচল। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউনে চলাচল স্বাভাবিক হয়েছে, তবে প্রায় 1.5 ঘন্টা দমদম দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা ব্যাহত থাকায় যাত্রীটি প্রত্যেকটি মেট্রোয় ভিড়ে ধাক্কাকার হচ্ছে। পুজোর মুখে ধরনের সমস্যার সম্মুখীনে ক্ষুব্ধ যাত্রীরা। রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার সন্ধ্যের দিকে একইভাবে মেট্রোর সমস্যা দেখা দিয়েছে। প্রতিটি স্টেশনে বেশ কিছুক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়েছিল, ফলে পরিষেবা ব্যাপকভাবে বিলম্বিত হয়। তার কারণ অবশ্য জানা যায়নি। মনে করা হচ্ছে যাত্রীদের চাপে মেট্রোতে দেরি চলছে। শুক্রবারও একই পরিস্থিতি হলো। সন্ধ্যের পর থেকে মেট্রোর সিগন্যাল বিভ্রাট, পরে তা স্বাভাবিক হলেও সমস্যা রয়ে যায়। পুজোয় বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সময়ের ব্যবধান কমে যাবে, কিন্তু তার আগেই পরপর 2 দিন সন্ধ্যে ব্যস্ত সময়ে পরিস্থিতি তৈরি হওয়ার চিন্তায় যাত্রীরা।